হ্যালো সবাই, আমার নাম সাইমন। আর এই ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে স্কোয়ারস্পেস ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করবেন। স্কোয়ারস্পেস হলো সুন্দর ও পেশাদার মানের ওয়েবসাইট তৈরি করার জন্য সবচেয়ে সহজ ও সেরা উপায়গুলোর একটি। তাই আপনি যদি আগে কখনো ওয়েবসাইট তৈরি না করে থাকেন, তবুও আপনি অবাক হবেন কত সহজে এবং দ্রুত কয়েকটি সহজ ধাপে নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদের প্রতিটা ধাপের মাধ্যমে গাইড করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে স্কোয়ারস্পেস ওয়েবসাইট তৈরি করবেন তা দেখাবো। আমি নিশ্চিত করব যেন কোনো কিছুই বাদ না যায়। তাই এই ভিডিওর শেষে আপনার একটি সুন্দর এবং সম্পূর্ণ কার্যকর ওয়েবসাইট প্রকাশের জন্য প্রস্তুত থাকবে। এখন আমি নিচে টাইম স্ট্যাম্পে আমরা যেসব ধাপ কভার করব সেগুলো তালিকাভুক্ত করেছি। তাই আপনি যদি নির্দিষ্ট কোনো অংশ খুঁজে থাকেন তাহলে নির্দ্বিধায় সামনে এগিয়ে যেতে পারেন। আপনার যদি এখনও স্কোয়ারস্পেস অ্যাকাউন্ট না থাকে তাহলে আমি সাজেস্ট করব নিচে ডেসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্কটি ব্যবহার করে স্কোয়ারস্পেসে সাইন আপ করতে। এটি আমার রেফারেল লিঙ্ক এবং এর মাধ্যমে আপনি আমার কুপন কোড MEDIX10 ব্যবহার করতে পারবেন, যা আপনাকে যে কোনো স্কোয়ারস্পেস প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় দেবে। তাই আপনি যদি কিছু টাকা বাঁচাতে চান তাহলে ওই লিঙ্কটি ব্যবহার করুন এবং চেকআউটের সময় MEDIX10 কোডটি দিন। এখন আপনি এখানে চলে এলে চলুন গেট স্টার্টেডে ক্লিক করি। পরের পেজে আমরা কী ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাই তা সিলেক্ট করতে পারবো। এই ভিডিওতে আমি একটি পোর্টফোলিও মানে একজন ওয়েডিং ফটোগ্রাফারের জন্য ওয়েবসাইট তৈরি করব। তাই আমি ফটোগ্রাফি সিলেক্ট করব। এরপর এখানে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে নির্দিষ্ট কিছু ফিচার যোগ করতে পারি। আমি চাই এই ওয়েবসাইটে আমার আগের কাজগুলো দেখাতে, আর সাথে একটা কন্ট্যাক্ট ফর্মও রাখতে চাই যেন নতুন ক্লায়েন্টরা আমার সাথে যোগাযোগ করতে পারে। তাই আমি শোকেস ওয়ার্ক এক্সপার্টিজ এবং অফারে কন্ট্যাক্ট ফর্ম সিলেক্ট করব। এখন আমাদের সামনে দুইটা অপশন আছে। আমরা চাইলে স্কোয়ারস্পেসের লাইব্রেরি থেকে কোনো ডিজাইনার টেমপ্লেট দিয়ে ওয়েবসাইট শুরু করতে পারি, অথবা ব্লুপ্রিন্ট AI ব্যবহার করে নিজের টেমপ্লেটও বানাতে পারি। আমি সাজেস্ট করব স্কোয়ারস্পেসের টেমপ্লেটগুলো একবার দেখে নিতে, কারণ ওদের অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। হয়তো এর মধ্যে আপনি ঠিক যেটা খুঁজছেন সেটাই পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে ব্লুপ্রিন্ট AI ব্যবহার করে নিজের টেমপ্লেট বানাতে পারেন যে কোনো সময়। আর আমি আপনাকে ঠিক কিভাবে এটা করতে হয় সেটা এখনই দেখাবো। কিন্তু তার আগে চলুন এখানে ক্লিক করে টেমপ্লেটগুলো একবার দেখে নিই। এখন এখানে টেমপ্লেট লাইব্রেরিতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দুইটা ফিল্টার অ্যাপ্লাই করা আছে। একটা হচ্ছে ফটোগ্রাফি ফিল্টার আর আরেকটা হচ্ছে পোর্টফোলিও ফিল্টার। এর কারণ হচ্ছে আমি আগে ঠিক করেছিলাম এখানে স্কোয়ারস্পেসে একটা ফটোগ্রাফি ওয়েবসাইট বানাবো। আর এই ফিল্টারগুলো অ্যাপ্লাই করার ফলে আমরা 23টা ভিন্ন ওয়েবসাইট টেমপ্লেট পাচ্ছি, যেগুলো দিয়ে আমাদের ফটোগ্রাফি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা শুরু করতে পারি। আমরা চাইলে এই ফিল্টারগুলো ডিলিটও করতে পারি, তাহলে আরও অনেক ভিন্ন ধরনের ওয়েবসাইট টেমপ্লেট দেখতে পাবো যেগুলো দিয়ে শুরু করা যায়। তবে আমি সাজেস্ট করব আসলে আপনার জন্য যেগুলো প্রযোজ্য শুধু সেগুলো দেখার জন্য এই ফিল্টারগুলো ব্যবহার করতে। তাই আমি আবারও পোর্টফোলিও ফিল্টারটা অ্যাক্টিভেট করে নিচ্ছি। তারপর আমি নিচে স্ক্রল করব এবং আসলে ওয়েডিং সিলেক্ট করব, কারণ এই ধরনের ওয়েবসাইটই আমি তৈরি করতে চাই। এবং এখন আমরা দেখতে পাচ্ছি এই ক্যাটাগরির জন্য মাত্র একটি টেমপ্লেট বাকি আছে এবং সেখানে লেখা আছে ওয়েডিং ফটোগ্রাফার, চার্লস্টন, সাউথ ক্যারোলাইনা। তাই যদি আমি কোনো ওয়েডিং ফটোগ্রাফারের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চাইতাম তাহলে এটাই ঠিক আমার খোঁজার মতো হতো। এখন আমরা যখন এটাতে ক্লিক করি তখন এখানে ডেস্কটপ ভার্সনটা দেখে নিতে পারি। আমরা এখান থেকে মোবাইল ভার্সনেও যেতে পারি এবং দেখতে পারি সেটা কেমন দেখায়। আমরা এই ওয়েবসাইটের বিভিন্ন বাটনে ক্লিক করেও দেখতে পারি এবং দেখতে পারি বিভিন্ন পেজগুলো কেমন দেখায়। এবং শুধু দেখে নিতে পারি এটা কি সেই ধরনের ডিজাইন যেটা আমরা আমাদের ওয়েবসাইটের জন্য চাই। আমরা এখান থেকে বিভিন্ন রং নিয়েও খেলতে পারি এবং দেখতে পারি ডিজাইনটা একটু বদলালে কেমন হয়। এবং এখানে ভিউ ডেমো পাশে ক্লিক করলে আমরা আসলে এই টেমপ্লেটটা খুলে সেটার সাথে ইন্টারঅ্যাক্টও করতে পারি, যেন আমরা এই ওয়েবসাইটের একজন ভিজিটর। এখন আমি মনে করি এই টেমপ্লেটটা আমার তৈরি করতে চাওয়া ওয়েবসাইটের জন্য দারুণ একটা শুরু হতে পারে। তবে এই ভিডিওতে আমি আপনাকে দেখাতে চাই কিভাবে আপনি ব্লুপ্রিন্ট AI ব্যবহার করে নিজের টেমপ্লেট তৈরি করতে পারেন। তাই আমি আবার এখানে ফিরে যাচ্ছি এবং তারপর টেমপ্লেটসে ফিরে যাচ্ছি এবং এরপর এখানে আমি বিল্ড উইথ AI-তে ক্লিক করব যাতে আমি নিজের টেমপ্লেট তৈরি করতে পারি। তাহলে এখন আমাদের এগিয়ে গিয়ে আমাদের স্কোয়ারস্পেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একবার সাইন আপ হয়ে গেলে আমরা পৌঁছে যাব স্কোয়ারস্পেস ব্লুপ্রিন্ট AI এর প্রথম ধাপে, যেখানে আমরা এখন মাত্র কয়েকটা ক্লিকেই নিজের ওয়েবসাইট টেমপ্লেট তৈরি করতে পারবো। তাহলে চলুন শুরু করি সাইট টাইটেল দিয়ে, যেটা হচ্ছে ওয়েবসাইটের নাম। আর আমারটা হবে ম্যাডক্স ওয়েডিং ফটোগ্রাফি।
এখন যদি আপনি এখনও আপনার নাম নিয়ে নিশ্চিত না হন তাহলে চিন্তা করবেন না, কারণ আপনি পরে যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারবেন। তারপর আমরা বেছে নিতে পারি ব্র্যান্ড পার্সোনালিটি। এটি নির্ধারণ করবে আপনার ওয়েবসাইটের রং, ফন্ট এবং এআই দ্বারা তৈরি টেক্সটের সামগ্রিক লুক ও অনুভূতি। চলুন ফ্রেন্ডলি বন্ধুসুলভ চেষ্টা করি। বাম পাশে আমরা কিছু প্রিভিউ টেক্সট দেখতে পাচ্ছি, যাতে আপনি কেমন টোন হবে তা বুঝতে পারেন। আমি ফ্রেন্ডলিতেই থাকছি এবং পরবর্তী ধাপে যাচ্ছি। এখন আমরা আমাদের নতুন ওয়েবসাইটের হোম পেজ তৈরি করা শুরু করতে পারি। ডান পাশে আমরা আমাদের হোম পেজে কী যোগ করতে চাই তা বেছে নিতে পারি। চলুন একটি পরিচিতি সেকশন দিয়ে শুরু করি। এই সেকশনটি এরপর এখানে বাম পাশে প্রিভিউ এলাকায় যোগ হয়ে যাবে এবং আমরা বিভিন্ন লেআউট থেকেও বেছে নিতে পারি। আমি এখানকারই লেআউটটাই নিচ্ছি। তারপর আমি একটা আমাদের সম্পর্কে সেকশনও যোগ করতে চাই, তাই আমি এটা এখানেই যোগ করব। এর নিচে চলুন যোগ করি ফর্ম সেকশন এবং একটি ফুটার সেকশনও। আমার মনে হয় আমাদের হোম পেজের জন্য এটা দারুণ একটা শুরু। তাহলে চলুন পরবর্তী ধাপে এগিয়ে যাই। পরবর্তী ধাপে আমরা আমাদের ওয়েবসাইটে কোন কোন পেজ যোগ করতে চাই তা বেছে নিতে পারি। এখন ডিফল্টভাবে আমাদের সম্পর্কে এবং যোগাযোগ পেজ ইতিমধ্যেই নির্বাচিত আছে এবং আমরা এখানেই বাম পাশে এর প্রিভিউ দেখতে পারি। এখন আমরা চাইলে আরও পেজ যেমন শপ পেজ, সার্ভিসেস পেজ, অ্যাপয়েন্টমেন্ট পেজ অথবা কোর্স পেজও যোগ করতে পারি। কিন্তু শুরুতে আমি আমার ওয়েবসাইটটা সহজ রাখব এবং শুধু আমাদের সম্পর্কে আর যোগাযোগ পেজেই থাকব। তবে চিন্তা করবেন না, আপনি পরে যে কোনো সময় আরও পেজ যোগ করতে পারবেন। চলুন পরবর্তী ধাপে যাই। এখন আমরা ওয়েবসাইটের জন্য আমাদের রঙের প্যালেট বেছে নিতে পারি। ডান পাশে আমরা বিভিন্ন রঙের প্যালেট পরীক্ষা করে দেখতে পারি এবং আমাদের ওয়েবসাইটে কেমন দেখাবে তা দেখতে পারি। তাই আমরা কয়েকটা প্যালেট ট্রাই করে দেখতে পারি। আমি মনে করি একটা ওয়েডিং ফটোগ্রাফার ওয়েবসাইটের জন্য একটু সোনালি বা রূপালি ধরনের কিছু ভালো লাগবে। হয়তো এইটা অথবা এইটা এখানে। তাই আমি আসলে এইটাই রাখছি এবং পরবর্তী ধাপে যাচ্ছি। এবং এখানে চূড়ান্ত ধাপে আমরা আমাদের হেডিং এবং প্যারাগ্রাফের জন্য কোন ফন্ট ব্যবহার করব তা বেছে নিতে পারি। তাই আমি মনে করি আমি এইটা বেছে নিচ্ছি। আর যদি আপনি নিশ্চিত না হন কোনটা ব্যবহার করবেন, চিন্তা করবেন না, আমি আপনাকে ঠিক দেখিয়ে দেব কিভাবে ওয়েবসাইট এডিটরে পরে এগুলো পরিবর্তন করতে হয়। তাহলে আপাতত চলুন সামনে এগিয়ে যাই এবং ফিনিশে ক্লিক করি। এবং এতে আমাদের নিয়ে যাবে হোম ড্যাশবোর্ডে, যেখানে আমরা আমাদের নতুন ওয়েবসাইটের একটি প্রিভিউ দেখতে পারি। আমরা চাইলে ওপরের নেভিগেশন মেনু ব্যবহার করে ওয়েবসাইটের বিভিন্ন পেজ ঘুরে দেখতে পারি। আর হোম পেজে ফিরে যেতে হলে শুধু এখানে আমাদের ওয়েবসাইটের নামের ওপর ক্লিক করলেই হবে। উপরে ডান পাশে আমরা মোবাইল ভিউতে যেতে পারি এবং দেখতে পারি আমাদের ওয়েবসাইট মোবাইল ফোনে কেমন দেখায়। আর আবার ডেস্কটপ ভিউতে ফিরতে চাইলে শুধু ডেস্কটপ আইকনে আবার ক্লিক করলেই হবে। বাম পাশে যখন আমরা পেজেসে ক্লিক করি তখন ওয়েবসাইটে বর্তমানে থাকা সব পেজের একটা ওভারভিউ দেখতে পাই। মেন ন্যাভিগেশনের নিচে আমরা দেখতে পাই হেডারের ওপরের ডান পাশে মূল ন্যাভিগেশন মেনুতে সংযুক্ত সব পেজ। আর আমরা দেখতে পাচ্ছি হোম পেজটি বর্তমানে মূল নেভিগেশন মেনুতে সংযুক্ত নেই, তাই এটি এখানে নট লিঙ্কড ক্যাটাগরির নিচে আছে। এখন যদি আপনি হোম পেজটিকে ন্যাভিগেশন মেনুতেও যোগ করতে চান তাহলে আমাদের শুধু এটিতে ক্লিক করে ধরে টেনে ওপরে মেন ন্যাভিগেশনে নিয়ে যেতে হবে, আর তখন হোম পেজটিও মূল ন্যাভিগেশন মেনুতে রাখা যাবে। আমরা চাইলে এটিকে প্রথমেও রাখতে পারি, শুধু এটিকে টেনে একেবারে ওপরে নিয়ে যেতে হবে, তাহলে এটি নেভিগেশন মেনুর প্রথমে চলে আসবে। কিন্তু আসলে আমার বেশি ভালো লাগে যখন হোম পেজটি নট লিঙ্কড থাকে, তাই আমি এটিকে আবার নিচে নট লিঙ্কড অংশে টেনে নিয়ে যাচ্ছি। কারণ মানুষ সবসময় ওপরের নাম বা লোগোতে ক্লিক করেই হোম পেজে ফিরে যেতে পারবে। আর নিচে ইউটিলিটিস অংশেও আছে। এখানে আমাদের ওয়েবসাইটের আরও কিছু পেজ আছে, যেমন 404 পেজ, কিন্তু এই পেজগুলো নিয়ে এখন আমাদের কিছুই করতে হবে না, তাই আপাতত আমরা এগুলোকে উপেক্ষা করতে পারি। এবং পরে এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ওয়েবসাইটে একদম নতুন একটি পেজ যোগ করবেন। কিন্তু আপাতত চলুন আবার হোমে ফিরে যাই। এখন চলুন আমাদের ওয়েবসাইট কাস্টমাইজ করা শুরু করি। প্রথমে আমাদের সেই পেজে যেতে হবে যেটা আমরা এডিট করতে চাই। তাহলে যদি আপনি অ্যাবাউট পেজটি এডিট করতে চান তাহলে এখানে অ্যাবাউট পেজে ক্লিক করলেই এটি খুলে যাবে এবং তারপর আমাদের এডিটে ক্লিক করতে হবে যাতে এই পেজে পরিবর্তন আনা যায়। তবে আমি প্রথমে আমার হোম পেজে কিছু পরিবর্তন করতে চাই, তাই আমি এখানে ওয়েবসাইটের নামের ওপর ক্লিক করে আবার হোম পেজে ফিরে যাচ্ছি এবং এখন আমি এডিটে ক্লিক করব।
এবং এতে আমরা চলে যাব স্কোয়ারস্পেস ওয়েবসাইট এডিটরে, যেখানে আমরা পরিবর্তন আনা শুরু করতে পারি। প্রথমে চলুন দেখি কিভাবে ওয়েবসাইটের কিছু মৌলিক উপাদান যেমন টেক্সট, বাটন, ছবি বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। উদাহরণস্বরূপ কোনো টেক্সট পরিবর্তন করতে হলে শুধু আমরা যেটা পরিবর্তন করতে চাই সেই টেক্সট এলিমেন্টে ক্লিক করব, তারপর কলম আইকনে ক্লিক করে আমাদের পরিবর্তনগুলো করব। এখন যদি আপনার ওয়েবসাইটের জন্য ভালো কোনো হেডলাইন বের করতে সমস্যা হয়, তাহলে আপনি এতে থাকা ইন্টিগ্রেটেড এআই ফিচার ব্যবহার করতে পারেন সাহায্য নেওয়ার জন্য। আমাদের শুধু এখানকার এআই আইকনে ক্লিক করতে হবে এবং আপনি কী ধরনের হেডলাইন খুঁজছেন সেটা লিখতে হবে। আমি লিখছি ওয়েডিং ফটোগ্রাফার ওয়েবসাইটের জন্য হেডলাইন, তারপর এন্টার চাপছি এবং এখন এটা বলছে ভালোবাসা বন্দি করি, আমাদের লেন্সে আপনার গল্প সুন্দরভাবে বলা হয়। আমার মনে হয় এই ধরনের ওয়েবসাইটের জন্য এটা বেশ ভালো। তাহলে চলুন এই অংশটা এখান থেকে ডিলিট করি। আর আমি চাই এটা 2 লাইনে থাকুক, তাই আমি শুধু এটাকে একটু টানছি। টেক্সট এলিমেন্টটা একটু ডান দিকে আর একটু বাম দিকে টেনে দিলাম, আর এখন আমার কাছে সুন্দর একটা হেডলাইন ঠিক মাঝখানে আছে। এবং এখন আপনি যদি এই টেক্সট এলিমেন্টে আরও কিছু পরিবর্তন করতে চান, তাহলে আমরা এটাকে সিলেক্ট করতে পারি এবং তারপর ওপরের এই বারে ব্যবহার করে পরিবর্তন করতে পারি। যেমন আমরা এটাকে বোল্ড করতে পারি বা ইটালিক করতে পারি, এখানে টেক্সট আন্ডারলাইনও করতে পারি, আবার লিঙ্কও যোগ করতে পারি। এখানে আমরা অ্যালাইনমেন্ট পরিবর্তন করতে পারি, বাম পাশে, ডান পাশে বা মাঝখানে। এবং এখানে আরও কিছু অপশান আছে। এখন আমি একই পদ্ধতি ব্যবহার করে একটা সাবহেডিংও তৈরি করেছি। এবং পরের ধাপে আমি এখানে এই বাটনে কিছু পরিবর্তন করতে চাই। তাহলে প্রথমে চলুন এটাকে সিলেক্ট করি এবং তারপর কলম আইকনে ক্লিক করি। এখন প্রথমে আমি টেক্সটটা লার্ন মোড থেকে কন্ট্যাক্টে পরিবর্তন করব। এবং তারপর যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এই বাটনটা বর্তমানে অ্যাবাউট পেজের সাথে লিঙ্ক করা আছে। মানে যখন কেউ এটাতে ক্লিক করবে তখন তাদের অ্যাবাউট পেজে নিয়ে যাবে। কিন্তু এখন এখানে লেখা আছে কন্ট্যাক্ট, তাই আমি চাই মানুষজন যেন কন্ট্যাক্ট পেজে যায়। তাহলে চলুন এটা এডিট করি এবং ক্রস আইকনে ক্লিক করি, তারপর কন্ট্যাক্ট পেজ সিলেক্ট করি। তাহলে এখন কেউ এই বাটনে ক্লিক করলে তাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে। আমরা চাইলেই এই বাটনের ডিজাইনও দেখতে পারি, ডিজাইন অপশনে ক্লিক করে। এখন এটা প্রাইমারি বাটন এবং ফিল অপশনে সেট করা আছে। এখানে ফিল মানে হচ্ছে আমরা চাইলেই এই বাটনটা যত বড় চাই তত বড় করতে পারি। তাই আমরা এটাকে বামে বা ডানে ড্র্যাগ করে আরও বড় করতে পারি, অথবা ফিট অপশনে সেট করতে পারি, যার মানে হচ্ছে বাটনের ভেতরে টেক্সট অনুযায়ী বাটনটা ফিট হয়ে যাবে। তাই যখন আমরা এটাকে ফিট অপশনে সেট করি তখন এলিমেন্টটা বড় করলেও বাটনটা একই থাকবে, কারণ এটা শুধু বাটনের ভেতরে টেক্সট অনুযায়ী ফিট হয়ে যাবে। এখন আমি আবার এটাকে ফিল অপশনে সেট করব এবং এখন আমাদের আবার বাটনটা বড় করতে হলে এটাকে ড্র্যাগ করতে হবে। এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের বাটন স্টাইল আছে। এখন এটা প্রাইমারি অপশনে সেট করা আছে। আমরা চাইলে সেকেন্ডারি অপশনও বেছে নিতে পারি, এতে শুধু আউটলাইন থাকবে। অথবা টার্শিয়ারি অপশন নিলে শুধু টেক্সট থাকবে, কিন্তু আমি আবার প্রাইমারিতে ফিরে যাচ্ছি। এখন আমরা এই হেডলাইনগুলো আর নিচের বাটনে কিছু পরিবর্তন করেছি, কিন্তু আমি এলিমেন্টগুলোর অবস্থান পছন্দ করছি না। আমি চাই এগুলো আরও মাঝখানে থাকুক এবং এই সেকশনটা একটু বড় হোক। তাই আমি সেকশনের উপর মাউস নিয়ে যাব, তারপর নিচেই অ্যারো আইকনটা দেখতে পাবো। আমরা চাইলে শুধু ক্লিক করে ধরে নিচের দিকে ড্র্যাগ করতে পারি, এতে এই সেকশনের আকার বড় হবে। তারপর বিভিন্ন এলিমেন্ট সরাতে চাইলে শুধু ক্লিক করে ধরে যে কোনো অবস্থানে এই গ্রিড লাইনের ভেতরে ড্র্যাগ করতে পারি। এই গ্রিড লাইনগুলো মূলত আমাদের সাহায্য করে যেন সব এলিমেন্ট একে অপরের সাথে এবং পুরো পেজের সাথে ঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ থাকে। তাই আমি এটা এখানে রাখছি, তারপর এটাকে উপরে সরিয়ে নিচ্ছি। আর বাটনটা আমি বলবো আমরা এটাকে এখানেই রেখে দেব। এখন আমি চাই এই সেকশনের পেছনের অংশটা পরিবর্তন করতে। এটা করতে হলে ওপরে এডিট সেকশনে ক্লিক করি, তারপর ব্যাকগ্রাউন্ডে যাই। এখানে প্রথমেই বর্তমান ছবিটা ডিলিট করতে হবে, তাই ট্র্যাশ আইকনে ক্লিক করি। তারপর আমি যা করব সেটা হলো এই সেকশনের জন্য আগে থেকে প্রস্তুত করা একটা ছবি এখানে ড্র্যাগ করে নিয়ে আসব। এতে এই ছবিটা ব্যাকগ্রাউন্ডে এই সেকশনে আপলোড হয়ে যাবে। এখন যেহেতু আমি যে ছবিটা আপলোড করেছি সেটা এই সেকশনের সঠিক মাপের নয়, তাই পুরো ছবিটা দেখা যাচ্ছে না। তাই আমরা যা করতে পারি সেটা হলো এই ফোকাস পয়েন্ট ব্যবহার করে ঠিক করতে পারি ছবির কোন অংশটা দেখাতে চাই। আমি আসলে ছবির ওপরের অংশটা আরও বেশি দেখাতে চাই,
তাহলে আমি যা করতে পারি সেটা হলো এই ফোকাস পয়েন্টটা একটু ওপরের দিকে সরিয়ে দিই এভাবে, তাহলে ছবির ওপরের অংশটা আরও বেশি দেখা যাবে। এখানে নিচের দিকে আরও কিছু বিশেষ ইমেজ ইফেক্ট আছে যেগুলো আপনি প্রয়োগ করতে পারেন। এটা হতে পারে এমন কিছু অথবা হয়তো এমন কিছু, তাই যখন আপনি পেজের উপর মাউস রাখেন তখন এটা একটু নড়াচড়া করে। তবে আমি আবার নান অপশানে ফিরে যাচ্ছি এবং এই ইফেক্টগুলোর কোনোটাই ব্যবহার করব না। এখন আমি হয়তো যা করতে চাই সেটা হলো ব্যাকগ্রাউন্ডটা একটু গাঢ় করা, যাতে সামনে থাকা লেখাগুলো পড়তে সহজ হয়। তাই যখন আমরা নিচে স্ক্রল করি তখন আমরা ওভারলে অপাসিটিতে যেতে পারি এবং এই স্লাইডারটা ডানে বাড়িয়ে ব্যাকগ্রাউন্ডটা আরও গাঢ় বা একটু উজ্জ্বল করতে পারি এইভাবে। আমি আসলে এটা 50% সেট করব, আমার মনে হয় এটা ভালো দেখাচ্ছে। তাহলে এখন আমরা জানি কিভাবে কোনো সেকশনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। এখন যখন আমরা আরেকটু নিচে স্ক্রল করি তখন দেখতে পাই পরের সেকশনে শুধু একটা সাধারণ ধূসর রঙের ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এখানে একটা ইমেজ এলিমেন্টও আছে। এখন কিভাবে এই ইমেজ এলিমেন্টটা পরিবর্তন করব? আসলে এটা সহজ। আমরা শুধু এটাতে ক্লিক করব, তারপর কলম আইকনে যাব। এখানে আমরা দেখতে পারি বর্তমানে কোন ছবিটা যোগ করা আছে। আমরা চাইলে আবার ট্র্যাশ আইকনে ক্লিক করে ছবিটা ডিলিট করতে পারি। তারপর নিজের ছবি যোগ করতে শুধু ক্লিক করে ধরেই বক্সে ড্র্যাগ করলেই হবে, আর এখন ছবিটা পরিবর্তন হয়ে গেছে। আপনি চাইলে এই ছবিতে একটা লিঙ্কও যুক্ত করতে পারেন, এতে ছবিটা ক্লিকযোগ্য হবে। আর নিচে আপনি ছবিটা বর্ণনা করে একটা অল্ট টেক্সটও লিখতে পারেন, যা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সাহায্য করবে। এখন উপরে যখন আমরা ডিজাইন ট্যাবে যাই তখন এই ছবির জন্য 3টা ভিন্ন অপশন দেখতে পাই। আমাদের আছে ফিট অপশন, ফিল এবং শেপ অপশনও আছে। এখন ফিল অপশনে ছবিটা ঠিক সেই আকার ধারণ করে যেটা আপনি এলিমেন্টের জন্য ঠিক করেছেন। এই যখন আমরা এটাকে ছোট করি তখন ছবিটাও ছোট হয়ে যাবে এবং এই রেক্ট্যাঙ্গেলের মতো আকার নেবে। এখন যদি আমরা এটাকে ফিটে সেট করি তাহলে পুরো ছবিটা এই এলিমেন্টের আকারে ফিট হয়ে যাবে। তাই আমরা চাইলে এটাকে যত বড় করতে পারি এবং স্কোয়ার স্পেস নিশ্চিত করবে যে পুরো ছবিটা দেখা যাবে। তারপরে আমাদের আছে শেপ অপশন, যেটা দিয়ে আমরা এই ছবির জন্য বিভিন্ন আকার ব্যবহার করতে পারি। এখানে আমরা হয়তো 2-3 অনুপাতে যেতে পারি, তারপর বিভিন্ন শেপ ট্রাই করে দেখতে পারি কোনটা ভালো লাগে। আমি আসলে এটা সিম্পল রাখবো এবং আবার ফিল অপশনে ফিরে যাব। কিন্তু আমি চাই এই ছবির কোণগুলো গোলাকার করতে। এটা করার উপায় হলো এখানে একটা সংখ্যা যোগ করা। তাহলে চলুন 25 দিয়ে দেখি। আর যখন আমরা কোণগুলোর দিকে তাকাই তখন দেখতে পাবো এগুলো এভাবে গোল হয়ে গেছে। আমার মনে হয় এটা দেখতে বেশ ভালো লাগছে, তাই আমি এটা রাখবো। তবে চলুন আবার সেটিংসে ফিরে যাই, কারণ একটা জিনিস আমি পরিবর্তন করতে চাই, সেটা হলো আমি চাই এগুলো যেন মাঝখানে থাকে। তাই আমি এই ফোকাস পয়েন্টটা ব্যবহার করব এবং এটাকে বাম দিকে সরিয়ে নেব। এভাবে আমরা ছবিতে বুজনকেই দেখতে পারবো। এখন আমরা শিখেছি কিভাবে আপনার পেজের মৌলিক উপাদানগুলো যেমন টেক্সট, বাটন, ব্যাকগ্রাউন্ড এবং ছবি এডিট করতে হয়। কিন্তু আমাদের সেকশন নিয়েও কথা বলতে হবে, কারণ প্রতিটি পেজ এক বা একাধিক সেকশন নিয়ে গঠিত। তাহলে এখানে হোম পেজে ওপরে প্রথম সেকশনটা আছে, যেটা নিয়ে আমরা ইতিমধ্যে কাজ করেছি। তারপর নিচে আমাদের পরবর্তী সেকশন আছে এবং আমরা সবসময় এটা দেখতে পারি কারণ এটা নীল রেখা দিয়ে চিহ্নিত করা থাকে। এবং এই রেখার নিচে আমাদের যোগাযোগ করুন সেকশন আছে এবং তারপর নিচের দিকে এখানে ফুটার সেকশন আছে। এখন যখনই আপনি কোনো সেকশনের ওপর মাউস রাখবেন তখন আপনি সেগুলো সরাতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই তীরগুলো ওপর নিচে যাচ্ছে। আপনি যদি এই সেকশনটা নিচে সরাতে চান তাহলে শুধু তীর চিহ্নে ক্লিক করলেই এটা নিচে চলে যাবে, আর যেটা আগে নিচে ছিল সেটা ওপরে উঠে যাবে। আমরা চাইলে নির্দিষ্ট কিছু সেকশন ফেভারিট হিসেবেও রাখতে পারি, যাতে সেগুলো সংরক্ষণ করে অন্য পেজেও বারবার ব্যবহার করতে পারি। আর আমরা চাইলে সেগুলো ডুপ্লিকেটও করতে পারি, তাই একই লেআউট আবার ব্যবহার করতে চাইলে শুধু ডুপ্লিকেটে ক্লিক করলেই হবে। তাহলে ঠিক একই সেকশনটা এখানেই নিচে যোগ হয়ে যাবে। এখন কোনো সেকশন মুছে ফেলতে চাইলে শুধু রিমুভে ক্লিক করে কনফার্ম করলেই সেকশনটা মুছে যাবে। এখন চলুন এই সেকশনটা আবার নিচে নিয়ে যাই। তাহলে এখন আমরা জানি কিভাবে আমাদের পেজে থাকা সেকশনগুলো ম্যানেজ করতে হয়। কিন্তু আমরা কিভাবে একদম নতুন কোনো সেকশন আমাদের পেজে যোগ করব? এটা করতে হলে প্রথমে আমাদের যেতে হবে যেখানে আমরা নতুন সেকশনটা যোগ করতে চাই। উদাহরণস্বরূপ আমি এখানে একটা সেকশন যোগ করতে চাই। তাহলে আমাকে শুধু অ্যাড সেকশনে ক্লিক করতে হবে এবং তারপর আমার সামনে 2টা অপশন আসবে। আমি চাইলে এখানে থাকা টেমপ্লেটগুলোর যে কোনো একটা বেছে নিতে পারি।
উদাহরণস্বরূপ যদি আমি একটা সার্ভিসেস সেকশন যোগ করতে চাই তাহলে আমি এখানে সার্ভিসেসে ক্লিক করতে পারি এবং ওদের দেওয়া বিভিন্ন লেআউট দেখতে পারি। ধরা যাক আমি এটা বেছে নিতে চাই, তাহলে আমি শুধু এটাতে ক্লিক করলেই এটা আমার পেজে ইম্পোর্ট হয়ে যাবে এবং আমি পরিবর্তন করা শুরু করতে পারবো, ঠিক যেমনটা আমরা আগেও দেখেছি। কিন্তু এবার চলুন একদম শুরু থেকে একটা সেকশন তৈরি করি। তাহলে প্রথমে এটাকে ডিলিট করি, রিমুভে ক্লিক করে এবং কনফার্ম করে তারপর আবার অ্যাড সেকশনে ক্লিক করি। এবার অ্যাড এ ব্ল্যাঙ্ক সেকশনে ক্লিক করি যেন একদম শুরু থেকে শুরু করতে পারি। এবং এখন যেমনটা দেখতে পাচ্ছেন এই সেকশনে কিছুই নেই, তাই আমরা প্রতিটা এলিমেন্ট আলাদাভাবে যোগ করতে পারি। নতুন এলিমেন্ট যোগ করতে চাইলে আমরা শুধু বাম পাশে থাকা অ্যাড ব্লকে যেতে পারি। তারপর আমি শুরু করব একটা ছবি দিয়ে, যেটা আমি এখানে বাম পাশে রাখব। তারপর আবার সেকশনে ক্লিক করব আরেকটা ব্লক যোগ করার জন্য, আর এবার আমি কিছু টেক্সট যোগ করব। আমি সেটা ডান পাশে সরিয়ে নেব এবং আমি কিছু টেক্সট যোগ করব যেখানে লেখা থাকবে আমার সম্পর্কে। তারপর আমি আরেকটা টেক্সট ব্লক যোগ করব এবং তারপর ওই টেক্সট ব্লকের নিচে একটা বাটনও যোগ করব। ঠিক আছে, এখন আমার কাছে এই নতুন আমার সম্পর্কে সেকশনের জন্য দরকারি সব উপাদান আছে। তাহলে আমরা কন্টেন্ট যোগ করে এগিয়ে যেতে পারি। তাহলে চলুন এখানে ছবিটা দিয়ে শুরু করি। আমি কলম আইকনে যাব, তারপর এই ছবিটা বক্সে ড্র্যাগ করে রাখব। তারপর আমি চাই ছবিটা যেন উপাদানটার পুরো জায়গা জুড়ে থাকে, তাই আমি ডিজাইনে গিয়ে এটাকে ফিল করে দেব। আর আমি একটা রেডিয়াসও যোগ করব, ধরুন 25। তারপর শুধু ছবিটা একটু বড় করতে হবে, হয়তো এভাবে। আমি চাই এই সেকশনের জায়গাটাও একটু বাড়াতে, তাই আমি এটাকে নিচের দিকে টেনে নামাবো এইভাবে, আর তখন ছবিটা আরও বড় করতে পারবো। আমার মনে হয় এরকম এটা দেখতে ভালো লাগছে। তারপর এখানে টাইটেলের জন্য প্রথমে আমি এটাকে হেডিং হিসেবে সেট করব, ধরুন হেডিং 2 করি, যাতে একটু বড় দেখায়। তারপর নিচের প্যারাগ্রাফটার জন্য আমরা এটাকে একটু নিচে নামাবো এবং এখানে আমি শুধু এআই ব্যবহার করে নিজের সম্পর্কে একটা ছোট্ট প্যারাগ্রাফ তৈরি করব। খুব দারুণ। এখন আমি এই লেখাটাকে একটু বড় করতে পারি, তাই এটাকে প্যারাগ্রাফ 1-এ সেট করব। তারপর এটাকে একটু ডান দিকে টেনে নিয়ে যাব, এটাকে একটু ছোট করি, আর এখন এই টেক্সট এলিমেন্টের নিচে বাটনের জন্য কিছু জায়গা পেলাম। আর আমার মনে হয় এটা দেখতে বেশ ভালো লাগছে। এখন আমাকে পুরো সেকশনটা আবার একটু ছোট করতে হবে, এইভাবে। এবার হয়ে গেল। এখন আমরা খুব দ্রুত এখান থেকে একদম নতুনভাবে একটা সুন্দর আমার সম্পর্কে সেকশন তৈরি করলাম। এবং এখন চলুন দেখি প্রতিটি সেকশনের জন্য আমাদের কি কি সেটিংস আছে। তাই আমি আবার ওপরে স্ক্রল করব এবং এই ওপরের সেকশনে যাব। তারপর চলুন এডিট সেকশনে যাই এবং এখানে ডিজাইনের নিচে আমাদের গ্রিডের জন্য কিছু অপশান আছে। এখন আমরা আগেও গ্রিড দেখেছি যখন আমরা এই সেকশনে এলিমেন্টগুলো সরাচ্ছিলাম, এবং আমরা আসলে এই গ্রিডে পরিবর্তন আনতে পারি। এখন আমাদের পরিবর্তনগুলো দেখতে হলে প্রথমে আমাদের কিবোর্ড থেকে জি বাটন চাপতে হবে। এতে করে ব্যাকগ্রাউন্ডে গ্রিডটা দৃশ্যমান হবে, যাতে আমরা আমাদের পরিবর্তনগুলো দেখতে পারি। এখন প্রথমেই আমরা রো কাউন্ট পরিবর্তন করতে পারি, যা এই সেকশনটা কত বড় হবে সেটা নির্ধারণ করবে। এবং এরিয়া বাড়াতে আমরা এখানে রো কাউন্ট বাড়িয়ে 20 করতে পারি, এবং তারপর আপনি দেখতে পাবেন নিচে আরও কিছু জায়গা এসছে। তবে আমরা চাইলে নিচের এই স্লাইডার ব্যবহার করে ম্যানুয়ালি সেকশনের সাইজ ওপরে বা নিচে টেনে নিতে পারি এবং একদম নিজের মতো করে বড় বা ছোট করতে পারি। এবং এখন যেমন দেখছেন আমরা আবার 16তে ফিরে এসেছি। আমরা গ্যাপও দেখতে পারি। এখন আমাদের গ্রিডগুলোর মাঝে একটা গ্যাপ আছে, আর চাইলে আমরা এই গ্যাপটা তুলে দিতে পারি। এতে করে আমরা এলিমেন্টগুলোকে অনেক কাছাকাছি রাখতে পারবো। অথবা আমরা আবার এই গ্যাপে ফিরে যেতে পারি, যাতে এলিমেন্টগুলোর মাঝে একটু বেশি ফাঁকা থাকে। 3টি ডটে ক্লিক করলে আমরা প্রতিটি গ্রিডের মাঝের ফাঁকা জায়গা আলাদাভাবে পরিবর্তন করতে পারি, স্লাইডারটি বামে বা ডানে সরিয়ে। এখন আমি এটাকে যেমন আছে তেমনই রাখছি। এরপর এখানে যদি আমরা ফিল স্ক্রিন ফিচারটি চালু করি, তাহলে এটি নিশ্চিত করবে যে আপনার ওয়েবসাইট ভিজিটরের পুরো স্ক্রিন কেবল এই সেকশন দিয়েই পূর্ণ হয়ে যাবে। এবং এখানে স্টাইলিং অপশনের অধীনে স্কোয়ার স্পেসে আমার সবচেয়ে পছন্দের অপশনগুলোর একটি আছে, যেটা হলো ডিভাইডার। এই ফিচারটি অ্যাক্টিভেট করলে আমরা এই সেকশনের নিচে খুব সুন্দর দেখতে একটা বর্ডার দেখতে পাই। চলুন আবার জি বাটনে চাপ দিই, যাতে গ্রিড লাইনগুলো চলে যায় এবং আমরা আসলেই দেখতে পারি এটা দেখতে কেমন লাগছে।
এবং চলুন আবার এখানে ফিরে আসি। তাহলে শেপ অপশানের অধীনে আমরা মূলত এই বর্ডারের জন্য বিভিন্ন শেপ পরিবর্তন ও পরীক্ষা করতে পারি। ওয়েবসাইটের অংশ। এখন আমি আসলে এই ঢেউ খেলানো লাইনে থাকব। আমার মনে হয় এগুলো দেখতে সুন্দর লাগছে। আমরা এখান থেকে চড়া উচ্চতা পরিবর্তন করতে পারি। আর আমি আসলে অ্যালাইনমেন্ট নিয়ে একটু খেলব। হয়তো এটা একটু বাম পাশে সরিয়ে দেব, তারপর আবার ফিরে আসব। এখন আমার মনে হচ্ছে এটা বেশ ভালো লাগছে। আমরা চাইলে নিচের এই বর্ডারের পুরুত্বও পরিবর্তন করে দেখতে পারি। আমার মনে হয় মিডিয়ামটা ভালো লাগছে। আমরা চাইলে এখান থেকে রঙও পরিবর্তন করতে পারি। এখন আমার মনে হচ্ছে এটা খুব সুন্দর লাগছে। তাহলে চলুন এগিয়ে যাই এবং সেটিংসের দ্বিতীয় ট্যাবে ব্যাকগ্রাউন্ডে যাই। আমরা ইতিমধ্যেই দেখিয়েছি কিভাবে এই ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করতে হয়, কিন্তু আপনি চাইলে ছবি না দিয়ে ভিডিও যোগ করতে পারেন। ভিডিওতে ক্লিক করে এখানে আপলোড করলেই হবে। অথবা আপনি আর্টে যেতে পারেন এবং স্কোয়ারস্পেসের বিভিন্ন আর্ট অপশন থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু চলুন আবার ছবিতে ফিরে যাই। এবার চলুন পরের ট্যাবে যাই, যেটা হলো কালার্স। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য বাছাই করা কালার প্যালেট অনুযায়ী বিভিন্ন রঙের থিম ব্যবহার করতে পারি। এখন এটা ডার্কেস্ট সেট করা আছে, যার মানে ব্যাকগ্রাউন্ড হবে গাঢ় আর সামনে লেখা হবে উজ্জ্বল। আমরা চাইলে এটাকে লাইটেস্টেও পরিবর্তন করতে পারি। এতে ব্যাকগ্রাউন্ড উজ্জ্বল হবে আর লেখাগুলো গাঢ় হয়ে যাবে। তাহলে আমরা মূলত এই বিভিন্ন অপশন নিয়ে খেলতে পারি। আর মজার ব্যাপার হলো, এটা যেভাবেই হোক না কেন সবসময়ই ভালো দেখাবে এবং তোমার পুরো কালার প্যালেটের সাথে মানানসই থাকবে। তাহলে আমি আবার শুরুতে যেটা ছিল সেই অপশনে ফিরে যাচ্ছি। এখন চলুন এই সেটিংস থেকে বেরিয়ে আসি এবং সেকশন সেটিংসের জন্য আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হলো বিভিন্ন লেআউট ব্রাউজ করার অপশন। এখানে ক্লিক করলে আমরা এই সেকশনের জন্য বিভিন্ন ধরনের লেআউট দেখতে পারি, যেগুলো স্কোয়ারস্পেস চেষ্টা করার জন্য কিছুটা সাজেস্ট করে। আর আমরা চাইলে প্রতিটাতে ক্লিক করে দেখতে পারি কেমন দেখায়। হয়তো আমরা চাই হেডিংটা এখানে বাম পাশে থাকুক, সাব হেডিংটা ডান পাশে আর বাটনটা এখানেই থাকুক। অথবা আমরা চাইলে এই অপশনটা ট্রাই করতে পারি, কিংবা হয়তো এই অপশনটা। তাহলে এখানে খুব দ্রুতই তুমি দেখতে পারো তোমার সেকশনের লেআউটের জন্য বিভিন্ন অপশন ব্যবহার করা যায়। এখন আবার আগের অবস্থায় ফিরে যেতে চাইলে এখানে আনডু বাটনটা ব্যবহার করতে পারো, যতক্ষণ না আমরা আমাদের মূল অপশানে ফিরে যাই। এবং এখন আমরা তোমার ওয়েবসাইটের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, কারণ এটা প্রতিটা পেজেই দেখা যাবে এবং এটা মানুষকে তোমার ওয়েবসাইটে নেভিগেট করতে সাহায্য করবে। আর সেটা হচ্ছে উপরের এই হেডার। এখন হেডার এডিট করতে হলে শুধু এর ওপর মাউস নিয়ে যাও আর তারপর এডিট সাইট হেডারে ক্লিক করো। তারপর এখানে বাম পাশে তুমি এই বাটনটা দেখতে পাবে যেখানে লেখা আছে অ্যাড এলিমেন্টস। এখানে তুমি হেডারে আরও কিছু জিনিস যোগ করতে পারো, যেমন উদাহরণস্বরূপ তুমি একটা বাটন যোগ করতে পারো, তুমি কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্কও যোগ করতে পারো, যাদের অনলাইন স্টোর আছে তাদের জন্য তুমি একটা কার্ড আইকনও যোগ করতে পারো। তুমি চাইলে অ্যাকাউন্ট লগ ইন আইকনও রাখতে পারো, যদি তোমার ভিজিটারদের জন্য অ্যাকাউন্ট এরিয়াতে লগ ইন করার অপশন দাও। এবং যদি তোমার ওয়েবসাইট একাধিক ভাষায় থাকে তাহলে ভাষা পরিবর্তনের অপশনও যোগ করতে পারো। এখন আমি জিনিসগুলো সহজ রাখব এবং আপাতত এই অতিরিক্ত সব এলিমেন্ট বন্ধ করে রাখব। এবং এখানে ডান পাশে আরেকটা বাটন আছে যেখানে লেখা আছে এডিট ডিজাইন। তাহলে এখানে আমরা আমাদের হেডারের সামগ্রিক ডিজাইন এবং লেআউট পরিবর্তন করতে পারি। এখন আমাদের লোগোটা বাম পাশে আছে এবং লিঙ্কগুলো ডান পাশে। কিন্তু উদাহরণস্বরূপ যদি তুমি লোগোটা হেডারের মাঝখানে রাখতে চাও তাহলে এখানে লেআউটের নিচে সেটি পরিবর্তন করা যায়। আমরা নিচে নেমে যেতে পারি এবং তারপর এই ডিজাইনটা বেছে নিতে পারি যেখানে লোগোটা মাঝখানে থাকে, লিঙ্কগুলো বাম পাশে থাকে। আর যদি কোনো বাটন থাকে সেটা এখানে ডান পাশে দেখা যাবে। কিন্তু আমার ওয়েবসাইটের জন্য আমি আবার ডিফল্ট ভিউতে ফিরে যাব, যেখানে লোগোটা বাম পাশে থাকে। তারপর এখানে নিচে আমরা এই লিঙ্কগুলোর মধ্যে ফাঁকা এবং হেডারের এলিমেন্টগুলোর মধ্যে ফাঁকা পরিবর্তন করতে পারি। আমরা চাইলে ড্রপ শ্যাডোও যোগ করতে পারি, আমরা চাইলে বর্ডারও যোগ করতে পারি। এবং এখানে যদি আমরা ফিক্সড পজিশন অ্যাক্টিভ করি তাহলে এর মানে হচ্ছে যখন কেউ আপনার ওয়েবসাইট স্ক্রল করবে তখন হেডারটা ওয়েবসাইটের উপরে আটকে থাকবে এবং এটা ঠিক ওই জায়গাতেই থাকবে। এখন যদি এটা বন্ধ থাকে তাহলে হেডারটা ভিজিটারের জন্য স্ক্রল করে ভিউ থেকে চলে যাবে। তারপর এখানে আমরা শুধু এটা বামে বা ডানে টেনে হেডারের সাইজ পরিবর্তন করতে পারি এবং এখানে আমরা চওড়া পুরোপুরি বা ইনসার্ট করতে পারি। তারপর আমাদের কাছে হেডারের রঙের জন্য সেটিংস আছে। এখন এটা অ্যাডাপটিভে সেট করা আছে। এর মানে হচ্ছে হেডারের স্টাইল পেজের প্রথম সেকশনের ওপর ভিত্তি করে নেওয়া হবে। তাই
তাই এখানে বর্তমানে হোম পেজে এটা ট্রান্সপারেন্টে সেট করা আছে, কারণ এই সেকশনটাই নির্ধারণ করছে যে হেডারটা ট্রান্সপারেন্ট হবে। এখন চলুন দ্রুত আমাদের পরিবর্তনগুলো সেভ করি এবং তারপর এই এডিটর থেকে বেরিয়ে আসি। এখন আমরা দেখতে পাচ্ছি যে হেডারটা ট্রান্সপারেন্ট, তাই আমরা আসলে হেডারের পেছনের ছবিটা দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা অ্যাবাউট পেজে যাই তখন দেখতে পাই হেডারটা এখন এই প্রথম সেকশনের মতোই রঙে আছে এবং লিঙ্কগুলো আর সাদা নেই, আসলে এখন কালো, কারণ ব্যাকগ্রাউন্ডটা উজ্জ্বল। তাই লিঙ্কগুলোকে গাঢ় রঙে থাকতে হবে এবং এটা একইভাবে হচ্ছে কন্ট্যাক্ট পেজের ক্ষেত্রেও তাই এটাকেই অ্যাডাপটিভ বলা হয়। তবে আমরা চাইলে অ্যাডাপটিভ থেকে সলিড রঙও পরিবর্তন করতে পারি। তখন আপনি আপনার হেডারের জন্য যে কোনো রং বেছে নিতে পারবেন, অথবা আপনি চাইলে গ্রেডিয়েন্টও সেট করতে পারেন, তখন আপনার হেডারের জন্য একটি গ্রেডিয়েন্ট যোগ করতে পারবেন। কিন্তু আমি আবার অ্যাডাপটিভে ফিরিয়ে দিচ্ছি কারণ হোম পেজের জন্য ট্রান্সপারেন্ট হেডারের ডিজাইনটা আমার পছন্দ। এখন আগেই আমরা লোগোর অবস্থান নিয়ে কথা বলেছি, মাঝে বা বাম পাশে। বাট আমরা কিভাবে আসলে আমাদের লোগোটা হেডারে যোগ করব? এটা করতে হলে প্রথমে আমাদের ওয়েবসাইটের নামের উপর মাউস নিয়ে যেতে হবে এবং সেখানে ক্লিক করতে হবে। তারপর এখানে আমরা সেই কলম আইকনটা দেখতে পাবো। যখন আমরা কলম আইকনে ক্লিক করব তখন এই মেনুটা খুলে যাবে, যেখানে আমরা এখানেই আমাদের লোগো যোগ করতে পারবো। তাহলে আমি যা করব সেটা হলো আমার লোগোটা এই বক্সে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তারপর আপলোড হয়ে গেলে আমি লোগোর সাইজ নিয়ে খেলতে পারি। তাহলে আমি শুধু এই লোগো হাইটটা ডান দিকে টেনে বড় করতে পারি বা বাম দিকে টেনে ছোট করতে পারি। আর এবং চাইলে আমরা আমাদের ওয়েবসাইটের মোবাইল ভার্সনের জন্য আলাদা একটি মোবাইল লোগোও যোগ করতে পারি। এখন ভিডিওর পরের অংশে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার সাইটটি মোবাইলের জন্য অপটিমাইজ করবেন। আর আপনি যদি ওই ভার্সনের জন্য নির্দিষ্ট কোনো লোগো যোগ করতে চান তাহলে এখান থেকেই সেটা করতে পারবেন। এখন লোগো যোগ করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার লোগো আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে সবসময় কন্ট্রাস্ট থাকতে হবে। তাই আমি এখানে উজ্জ্বল কোনো লোগো, হয়তো সাদা রঙের একটা লোগো যোগ করতে পারি, কিন্তু যখন আমি অন্য পেজে যেমন অ্যাবাউট বা কন্ট্যাক্ট পেজে যাব তখন সেটা দেখা কঠিন হয়ে যাবে, কারণ সেখানে হেডারটা উজ্জ্বল রঙের এবং লোগো আর ব্যাকগ্রাউন্ডের মধ্যে কন্ট্রাস্ট অনেক কমে যাবে। এখন দুর্ভাগ্যবশত স্কোয়ার সিরিজে আমাদের কাছে বিভিন্ন ধরনের হেডারের জন্য আলাদা লোগো যোগ করার অপশন নেই। তাই আপাতত আমি এমন একটা লোগো যোগ করব যা আপনার ওয়েবসাইটের প্রত্যেকটি পেজে কাজ করবে। এখন আমি আগেও যেমন বলেছি, হেডারটা আপনার ওয়েবসাইটের প্রতিটি পেজে সব সময় দৃশ্যমান থাকবে, যাতে মানুষ সহজেই বিভিন্ন পেজে যেতে পারে। আরেকটা অংশ যা প্রতিটি পেজে সবসময় দৃশ্যমান থাকবে সেটা হলো ওয়েবসাইটের ফুটার। নামের মতোই এটা একেবারে নিচের দিকে ঠিক এখানে থাকে এবং আমরা চাইলে ওয়েবসাইটের এই অংশটাও এডিট করতে পারি। এখন আমি যা করতে চাই তা হলো ফুটারের জন্য একদম আলাদা একটা টেমপ্লেট যোগ করা। তাই আমি যা করব সেটা হলো ফুটারে ক্লিক করব, তারপর রিমুভে ক্লিক করে কনফার্ম করব এবং এখন আমি অ্যাড সেকশনে ক্লিক করব। এখন আমি এখানে থাকা এই টেমপ্লেটগুলো দেখব। আমি খুবই সিম্পল কিছু ব্যবহার করব, তাই আমি এখান থেকে এই ফুটারটা বেছে নেব এবং এখন এখানে আমি আমার লোগোটা বাম পাশে যোগ করব। তাই আমি এই টেক্সট এলিমেন্টটা ডিলিট করব এবং তার বদলে একটা ইমেজ যোগ করব। তারপর আমার লোগো যোগ করতে আমি শুধু প্লাস আইকনে ক্লিক করব। এরপর লাইব্রেরি থেকে সিলেক্ট করব, কারণ আমি আগেই আমার লোগো লাইব্রেরিতে আপলোড করেছি। এখন এটা একটু বড়, তাই চলুন এটাকে একটু ছোট করি এবং তারপর এখানে মাঝখানে রাখি। আমি শুধু আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক যোগ করব, তাই আমি এটাতে ক্লিক করব, তারপর পেন আইকনে যাব এবং এখানে আমি আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো যোগ করতে পারি। ঠিক এখানে এবং ডান পাশে আমি এটা আমার নিজের ইমেল ঠিকানায় পরিবর্তন করব। তারপর আমি নিশ্চিত হতে চাই যে এটাই টেক্সট এলিমেন্ট বক্সের মধ্যে সেন্টার করা আছে, তাই আগে বাইরে ক্লিক করি, তারপর আবার টেক্সট এলিমেন্টে ক্লিক করি এবং তারপর এখানে এই আইকন দিয়ে আমরা এটাকে সেন্টার করতে পারি এবং তখন এটা আমাদের এখানে থাকা অন্য সব এলিমেন্টের সাথে একসাথে সারিবদ্ধ হবে। এখন আর একটা কাজ আমি করতে চাই, সেটা হলো এই টেক্সটটাকে একটা লিঙ্ক বানানো, যাতে কেউ যখন এতে ক্লিক করবে তখন স্বয়ংক্রিয়ভাবে তাদের ইমেল ওপেন হবে এবং এই ইমেলটা নতুন ইমেলের প্রাপক ঘরে বসে যাবে। তাতে করে তারা আমার সাথে যোগাযোগ করা আরও সহজ হবে। তাহলে প্রথমে চলুন আমরা যে টেক্সটে লিঙ্ক দিতে চাই সেটা হাইলাইট করি, তারপর এই লিঙ্ক আইকনটা বেছে নিই। এবার এখানে ইমেল অপশনটা বেছে এবং তারপর আবার আমাদের ইমেলটা এখানে যোগ করি, তারপর বাইরে ক্লিক করি এবং এখন এটা হবে একটি ক্লিকযোগ্য লিঙ্ক। ফুটারের জন্য আমি যে শেষ কাজটা করব সেটা হলো এর উচ্চতা কমানো, এটা ওপরে টেনে এনে।
তাতে করে সব উপাদান এভাবে মাঝখানে থাকবে। তাহলে এখন আমরা ঠিকভাবে জানি কিভাবে আমাদের পেজের সব কন্টেন্ট পরিবর্তন ও কাস্টমাইজ করতে হয়। কিন্তু আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে একদম নতুন একটা পেজ যোগ করব, ঠিক সেটাই আমি এখন আপনাকে দেখাবো কিভাবে করতে হয়। তাহলে প্রথমেই আমাদের ওপরে থাকা পরিবর্তনগুলো সংরক্ষণ করতে হবে, তারপর এডিটর থেকে বেরোতে হবে। এরপর এখান থেকে আমাদের যেতে হবে পেজেসে, এবং এখানে আমরা আমাদের ওয়েবসাইটে বর্তমানে থাকা সব পেজের একটা ওভারভিউ দেখতে পারি। এখন নতুন একটি পেজ যোগ করতে হলে শুধু এখানে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের পেজ যোগ করার অপশন। তাহলে এখানে উপরে আমাদের আছে সাধারণ পেজগুলো, এরপর আছে কালেকশন পেজগুলো। এটা হতে পারে একটি ব্লগ পেজ, একটি স্টোর পেজ, একটি পোর্টফোলিও পেজ ইত্যাদি। এই পেজগুলোকে কালেকশন পেজ বলা হয়, কারণ এই পেজে মূলত নির্দিষ্ট কন্টেন্টের একটি সংগ্রহ থাকবে। যেমন ব্লগ পেজে থাকবে ব্লগ পোস্টের একটি সংগ্রহ, স্টোর পেজে থাকবে পণ্যের একটি সংগ্রহ, পোর্টফোলিও পেজে থাকবে বিভিন্ন ধরন ফটোগ্রাফি প্রজেক্টের একটি সংগ্রহ। ইভেন্টসের ক্ষেত্রেও একই ব্যাপার, ভিডিও এবং কোর্সের ক্ষেত্রেও একই ব্যাপার। এবং নিচের দিকে আরও কিছু অপশান আছে, যেমন আমরা একটা মেম্বার সাইট তৈরি করতে পারি। আমরা চাইলে আমাদের ন্যাভিগেশন মেনুতে ড্রপডাউনও যোগ করতে পারি, যাতে একাধিক পেজ এক ড্রপডাউন মেনুতে গুছিয়ে রাখা যায়। এছাড়াও আমরা চাইলে বাইরের কোনো ওয়েবসাইটের লিঙ্কও যোগ করতে পারি। এখন আমি এখানে যে ওয়েডিং ফটোগ্রাফার ওয়েবসাইটটি তৈরি করছি, সেখানে যুক্ত করার জন্য সবচেয়ে যুক্তিযুক্ত একটি পেজ হবে পোর্টফোলিও পেজ। এতে আমি মূলত আমার আগের কাজগুলো প্রদর্শন করতে পারবো, তাই আমি পোর্টফোলিও অপশানটি বেছে নিচ্ছি, পোর্টফোলিও পেজ, এবং এটিকে আমার ওয়েবসাইটে যোগ করছি। এখানে আমি বিভিন্ন ধরনের লেআউট থেকে বেছে নিতে পারি। এইটা আমার সবচেয়ে ভালো লাগছে, তাই আমি এইটিই বেছে নিচ্ছি। তারপর ওপরে মেন ন্যাভিগেশনে আমরা নাম পরিবর্তন করতে পারি। আমি এটাকে শুধু পোর্টফোলিও নাম দিচ্ছি, এবং তারপর এটা আমাকে নতুন পোর্টফোলিও পেজে নিয়ে যাবে, যেটা ওপরের ন্যাভিগেশন মেনুতেও দেখা যাবে। এবং এখন যেহেতু এটা একটা কালেকশন পেজ, এখানে কন্টেন্ট এডিট করা আগের যেগুলো দেখেছি তার তুলনায় একটু ভিন্ন হবে, যেমনটা হোম পেজে ছিল। তাই এখানে আসল পোর্টফোলিও পেজে আমরা শুধু আমাদের সব প্রজেক্টের একটি কালেকশন দেখতে পাবো, যেগুলো এই পেজে আছে। আর আমরা নতুন প্রজেক্ট যোগ করতে পারি প্লাস আইকনে ক্লিক করে, অথবা প্রতিটি প্রজেক্টে ক্লিক করে এবং তারপর ওপরের এডিট বাটনে ক্লিক করে সেই প্রজেক্ট পেজে যে কোনো পরিবর্তন করতে পারি। এখানে আমরা টেক্সট পরিবর্তন করতে পারি, এখানে গ্যালারিও এডিট করতে পারি, মানে এই নির্দিষ্ট প্রজেক্টের সব ছবি এডিট করা যাবে। এখন চলুন আবার পেজের ওভারভিউতে ফিরে যাই, এক্সিটে গিয়ে তারপর আবার ওয়েবসাইটে ফিরে আসি। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা যে পোর্টফোলিও পেজটি যোগ করেছি সেটি ন্যাভিগেশন মেনুতেও এখানে দেখানো হবে, এবং আমরা চাইলে এই মেনুর অর্ডারও পরিবর্তন করতে পারি, শুধু এটাকে ওপরে বা নিচে ড্র্যাগ করলেই হবে। আর যদি আপনি আপনার ওয়েবসাইটে একটি ব্লগ যোগ করতে চান, সেটিও ঠিক একইভাবে কাজ করবে। তাই আবার আমরা এখানে পেজের ওভারভিউতে যেতে পারি, তারপর প্লাস আইকনে ক্লিক করতে পারি, এবং তারপর কালেকশন পেজের অধীনে চলুন একটি ব্লগ যোগ করি। তারপর আমি এই ব্লগ লেআউটটি বেছে নেব এবং এই ব্লগের নাম দেব। এবং এখন আমাদের ন্যাভিগেশন মেনুতে একটি ব্লগ আছে, যেখানে আমাদের সব ব্লগ পোস্ট দেখা যাবে, এবং আমরা এখান থেকে যে কোনো একটি পোস্টে ক্লিক করতে পারি, তারপর সেটি ব্লগ পোস্টই খুলে দেবে। এরপর আমরা এখানে এডিটে ক্লিক করে পরিবর্তন করতে পারি, এবং চাইলেই এই ব্লগ পোস্টে যে কোনো পরিবর্তন করতে পারি। এখন যদি আপনি আপনার ওয়েবসাইটকে একটি ই-কমার্স ওয়েবসাইটে রূপান্তর করতে চান এবং পণ্য বিক্রি করতে চান, তাহলে আপনাকে শুধু আপনার ওয়েবসাইটে একটি স্টোর যোগ করতে হবে। তাহলে এখানে কালেকশন পেজের অধীনে স্টোর আছে, আপনি সেটি যোগ করতে পারেন এবং তারপর আপনার পণ্যগুলো যোগ করে ওয়েবসাইটে বিক্রি করতে পারেন। এখন আমি আর বিস্তারিত বলছি না, কারণ এই বিষয়ে, অর্থাৎ কিভাবে স্কোয়ারস্পেস ব্যবহার করে অনলাইন স্টোর সেট আপ করতে হয়, সে নিয়ে আমার একটি আলাদা ভিডিও আছে। আর আপনি যদি এতে আগ্রহী হন, তাহলে আমি নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখব। এখন আমি আপনাকে স্কোয়ারস্পেসের একটা দারুণ ফিচার দেখাতে চাই, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই পুরো ওয়েবসাইটের কালার স্কিম এবং ফন্ট পরিবর্তন করতে পারবেন। তাহলে যখন আমরা এখানে স্টাইলসে আসি, তখন ডান পাশে দেখতে পাবেন এখানে থিমস লেখা আছে। এখন এটি আমাদের বর্তমান থিম, যেটা আমরা এই ওয়েবসাইটের জন্য ব্যবহার করছি, কিন্তু আমরা খুব সহজেই থিমসে ক্লিক করেই এটা পরিবর্তন করতে পারি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরও অনেক ধরনের থিম, যেগুলো আমরা এই ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। তাই আমরা প্রতিটা থিমে ক্লিক করতে পারি, আর সঙ্গে সঙ্গে সেটা আমাদের ওয়েবসাইটে প্রয়োগ হয়ে যাবে, এবং আমরা দেখতে পারি এই নতুন থিমে আমাদের ওয়েবসাইট কেমন দেখাবে তার একটা প্রিভিউ। তাহলে মাত্র কয়েকটা ক্লিকেই আমরা এগুলো ট্রাই করে দেখতে পারি।
আর যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা এটাকেই রেখে দিতে পারি। এখন আমি আমার মূল থিমে ফিরে যাচ্ছি, তবে আপনি চাইলে এই থিমের প্রতিটা অংশ পরিবর্তন করতে পারেন। ধরা যাক আমার থিমের রঙগুলো ভালো লাগছে কিন্তু ফন্টগুলো পছন্দ হচ্ছে না। এই ক্ষেত্রে আমি এখানে ফন্টসে ক্লিক করতে পারি এবং বিভিন্ন ফন্ট দেখে নিতে পারি। এক্ষেত্রে রং একই থাকবে, কিন্তু আমি যেটা বাছাই করব তার উপর ভিত্তি করে ফন্টগুলো পরিবর্তন হবে এবং রঙের ক্ষেত্রেও একই ব্যাপার। তাহলে যখন আমরা এখানে কালার প্যালেটে যাই তখন আমরা বিভিন্ন অপশান ট্রাই করে প্যালেটটা পরিবর্তন করতে পারি। আর যদি আপনি আরও বিস্তারিতভাবে পরিবর্তন করতে চান তাহলে ডান পাশে এই অ্যারোতে ক্লিক করুন। তারপর আপনি চাইলে এই প্যালেটের প্রতিটা রং আলাদাভাবে পরিবর্তন করতে পারবেন। এখানে এটা হচ্ছে আমরা যে প্যালেটটা এখন ব্যবহার করছি সেটা। আর আপনি যদি এই রঙগুলোর কোনোটা পরিবর্তন করতে চান তাহলে শুধু যেটা পরিবর্তন করতে চান সেটাতে ক্লিক করুন, তারপর ওপরে গিয়ে সেটা পরিবর্তন করে দিন। ব্যক্তিগতভাবে আমি এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করতে পছন্দ করি না, কারণ আমার মনে হয় এগুলো আগেই বেশ ভালোভাবে অপটিমাইজ করা, যেমন স্কোয়ার স্পেসের ডিফল্ট থিমগুলো। তবে এটা জানা ভালো যে চাইলে আমরা প্রতিটা রং আলাদাভাবে পরিবর্তন করতে পারি। এবং একই ব্যাপার আপনার ফন্ট আর বাটনের ক্ষেত্রেও। এখানে আমরা এখনই বাটন স্টাইলটা ব্যবহার করছি, আমরা চাইলে এটাও বেছে নিতে পারি কিংবা এটাও। ফর্মের ক্ষেত্রেও একইভাবে। এবং নিচে এখানে আছে মিসলেনিয়াস অপশন। এখানে আমরা আমাদের কন্টেন্টের জন্য নির্দিষ্ট অ্যানিমেশন যোগ করার অপশান পাচ্ছি। অ্যানিমেশনসে গেলে আমরা ঠিক করতে পারি নতুন সাইট লোড হলে কন্টেন্ট কিভাবে দেখা যাবে। উদাহরণস্বরূপ আমরা চাইলে এটাকে ফেড করতে পারি, তাহলে কন্টেন্ট আস্তে আস্তে ভেসে উঠবে। অথবা আমরা চাইলে এটাকে স্লাইডও করতে পারি, তাহলে এটা নিচ থেকে উপরে স্লাইড করে আসবে। আমার মনে হয় ফেডটা দেখতে দারুণ, তাই আমি ফেডেই থাকছি। এখন চলুন আমাদের পরিবর্তনগুলো সেভ করি এবং তারপর এক্সিটে ক্লিক করি। এখন ওয়েবসাইট তৈরি করার সময় অনেক এই একটা বিষয় ভুলে যান, সেটা হলো মোবাইল ফোনের স্ক্রিনের জন্য সব কন্টেন্ট অপটিমাইজ করা। কারণ সত্যি কথা হলো আপনার ওয়েবসাইটে যারা আসবে তাদের বেশিরভাগই মোবাইল ফোন থেকেই আসবে। তাই আমরা নিশ্চিত হতে চাই যে সব কন্টেন্ট মোবাইল ডিভাইসেও দারুণ দেখাচ্ছে। তাহলে আবার এডিটে ক্লিক করি এডিটরে ঢোকার জন্য। এবং এখন আমরা এখানে ডেস্কটপ ভিউ থেকে মোবাইল ভিউতে সুইচ করব। তারপর আমাদের সব পেজে যেতে হবে এবং সব কন্টেন্ট স্ক্রল করে দেখতে হবে এবং নিশ্চিত করতে হবে সব কিছু মোবাইলের জন্য অপটিমাইজড আছে। যেমন উদাহরণস্বরূপ এখানে আমি হয়তো এই এলিমেন্টগুলো একটু বেশি ফাঁকা করে দিতাম। যেমন উদাহরণস্বরূপ এই লেখাটা একটু ওপরে টেনে নিয়ে যান, তারপর এই এলিমেন্টটা একটু ছোট করুন। এভাবে এটাকে ওপরে টেনে নিন, তারপর বাটনটাকেও ওপরে টেনে নিন। তারপর আমরা নিচে স্ক্রল করতে পারি। আমার মনে হয় এটা ভালোই দেখাচ্ছে, তাই এখানে কিছু করার নেই। এখানে ছবিটা ঠিকভাবে দেখাচ্ছে না, তাই আমাদের যা করতে হবে সেটা হলো এই সেকশনটা একটু বড় করে নিতে হবে এভাবে। এবং তারপর আমরা এই সব কন্টেন্ট নিচে টেনে নিয়ে যাব যেন ছবিটার জন্য জায়গা হয়। এখন আমরা এই ছবিটা নিচে টেনে আনতে পারি যাতে পুরো ফটোগ্রাফারটাকে দেখতে পারি এভাবে। এখন এটা আগের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে। এবং এখানে মজার ব্যাপার হলো আমরা এখানে যা কিছু পরিবর্তন করি বা সরাই কিংবা সাইজ বদলাই সেটা ডেস্কটপ ভিউতে কোনো প্রভাব ফেলবে না। তাহলে এখন যখন আমি সেভে ক্লিক করি এবং তারপর ডেস্কটপ ভিউতে ফিরে যাই তখন দেখতে পাই এখানে কিছুই পরিবর্তন হয়নি। তাই আমরা সবসময় চাই প্রথমে ডেস্কটপ ভিউতে কন্টেন্ট যোগ ও এডিট করতে, তারপর মোবাইল ভিউতে গিয়ে যেখানে দরকার সেখানে অপটিমাইজ করতে। এখন ধরুন আমরা আমাদের ওয়েবসাইট বানানো শেষ করেছি এবং এটাকে সবার জন্য প্রকাশ করতে প্রস্তুত। এখন আমরা কিভাবে আমাদের ওয়েবসাইট পাবলিশ করব? ঠিক আছে, আমাদের এখানে সেটিংসে যেতে হবে। তারপর এখানে সাইট অ্যাভেলেবিলিটিতে ক্লিক করুন এবং তারপর যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখনও এটাকে পাবলিক করতে পারছি না, কারণ আমরা এখনও কোনো স্কোয়ারস্পেস প্ল্যান বেছে নেইনি। তাই আমাদের যা করতে হবে তা হলো আপগ্রেড টু পাবলিশে ক্লিক করা এবং এটা আমাদের নিয়ে যাবে প্রাইসিং পেজে, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য একটি প্ল্যান বেছে নিতে পারি। এখন সাধারণ ওয়েবসাইটের জন্য আমি পার্সোনাল প্ল্যান নেওয়ার পরামর্শ দিই এবং এতে আপনার প্রয়োজনীয় সব কিছুই থাকবে। আপনি যদি আপনার ওয়েবসাইটে কিছু বিক্রি করতে চান তাহলে অন্তত বিজনেস প্ল্যান নিতে হবে। এখন বিজনেস প্ল্যানে ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করলে 3% ট্রানজ্যাকশন ফি দিতে হবে। আপনি যদি এটা 0% করতে চান তাহলে আপনাকে কমার্স প্ল্যানে আপগ্রেড করতে হবে। আর যদি আপনার ই-কমার্স স্টোরের জন্য আরও কিছু অতিরিক্ত ফিচার চান তাহলে সম্ভবত ই-কমার্স অ্যাডভান্সড প্ল্যান নেওয়াই ভালো হবে। তবে এই প্ল্যানগুলোর মধ্যে পার্থক্য সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে নিচে স্ক্রল করুন এবং নিজেই পড়ে নিন।
আমি নিচে ডেসক্রিপশনে প্রাইসিং পেজের লিঙ্কও দিয়ে রাখব। এখন আমি এখানে একটা সিম্পল পেজ তৈরি করেছি, তাই আমি পার্সোনাল প্ল্যানটাই বেছে নিচ্ছি, কারণ আমি ওয়েবসাইটে সরাসরি কিছু বিক্রি করব না। এখানে আমরা চাইলে বার্ষিক পেমেন্ট নিতে পারি অথবা মাসিক পেমেন্টও নিতে পারি। এখন মনে রাখার বিষয় হলো, আপনি যদি বার্ষিক পেমেন্ট বেছে নেন তাহলে গড়ে খরচটা কম হবে এবং আপনি স্কোয়ারস্পেস ব্যবহারের প্রথম বছরে একটি ফ্রি ডোমেনও পাবেন। এখন আমি শুধু এই ওয়েবসাইটটা এই টিউটোরিয়ালের জন্য ব্যবহার করব, তাই আমি মাসিক অপশনটাই নিচ্ছি এবং সিলেকশন কনফার্ম করছি। এরপর এখানে আপনার ডিটেলস দিন এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। পরবর্তী ধাপে আপনার পেমেন্ট মেথড বেছে নিন, ডিটেলস দিন এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। এবং এখানে চূড়ান্ত পাতায় পেমেন্ট কনফার্ম করার আগে অবশ্যই মেডিক্স 10 প্রোমো কোডটি দিন, কারণ এতে আপনার দামে অতিরিক্ত 10% ছাড় পাবেন। তাই আমি যখন অ্যাপ্লাইতে ক্লিক করি তখন দেখতে পাবো দাম 10% কমে গেছে। এটা হয়ে গেলে চলুন কনফার্ম পেমেন্টে ক্লিক করি। তাহলে এখন যেহেতু আমরা পেমেন্ট সম্পন্ন করেছি, আমরা আমাদের ওয়েবসাইট পাবলিশ করতে পারি। তবে তার আগে আমি জোর দিয়ে বলবো, নিজের একটা কাস্টম ডোমেন নিন, কারণ এতে আপনার ওয়েবসাইট অনেক বেশি পেশাদার দেখাবে। এটা করতে হলে এখানে গেট আ ডোমেনে ক্লিক করুন। আপনার যদি ইতিমধ্যে ডোমেন থাকে তাহলে শুধু সেটি আপনার স্কোয়ারস্পেস ওয়েবসাইটের সাথে কানেক্ট করলেই হবে এবং আপনি ইউজ এ ডোমেন আই-ওনে ক্লিক করে নির্দেশনা অনুসরণ করতে পারেন। তবে আপনার যদি ডোমেন না থাকে তাহলে আপনি সরাসরি এখান থেকেই স্কোয়ারস্পেসে কিনে নিতে পারেন। তাই আপনি এখানে গেটে ডোমেনে ক্লিক করতে পারেন। এরপর আপনি যে ডোমেন ব্যবহার করতে চান সেটি খুঁজে নিন। আমি medicsweddingphotography.com বেছে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছি এটি এখনও পাওয়া যাচ্ছে। তাহলে চলুন এটিকে বেছে নিয়ে চেক আউটে ক্লিক করি। এখানে আমরা এই ডোমেনের জন্য মেয়াদ কতদিনের হবে সেটি ঠিক করতে পারি। আমি এটি 1 বছরের জন্য সেট করব, কারণ আমি আসলে এই ওয়েবসাইটটি ব্যবহার করব না। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। এরপর এই ডোমেন রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে আপনার ব্যক্তিগত যোগাযোগের তথ্য দিতে হবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে পেমেন্ট কনফার্ম করতে হবে। এখন আমাদের ডোমেনের রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে। তাহলে নিচে ডানে ক্লিক করি এবং এটি আমাদের আবার ডোমেন সেটিংসে নিয়ে আসবে। এখন আমরা আমাদের নতুন ডোমেন অ্যাক্টিভেট করার আগে আমাদের ইমেল ভেরিফাই করতে হবে। তাহলে আপনাকে আপনার ইমেল ইনবক্সে লগ ইন করতে হবে এবং স্কোয়ারস্পেস থেকে আসা একটি ইমেল খুঁজতে হবে যেখানে লেখা থাকবে অ্যাকশন রিকোয়ার্ড, ভেরিফাই ইয়োর স্কোয়ারস্পেস ডোমেন কন্ট্যাক্ট। তারপর এখানে শুধু ভেরিফাই নাওতে ক্লিক করুন। এখন যদি আপনি সঙ্গে সঙ্গে এই ইমেলটি ইনবক্সে না পান তাহলে আপনি আবার ডোমেন সেটিংসে ফিরে যেতে পারেন এবং তারপর ইয়োর ডোমেনে ক্লিক করতে পারেন এবং এখানে কোথাও লেখা থাকবে রিসেন্ড ভেরিফিকেশন ইমেল। এভাবে আপনি আপনার ইনবক্সে ইমেলটি পেয়ে যাবেন। ইমেলটি ভেরিফাই হয়ে গেলে চলুন রিটার্ন টু অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে ক্লিক করি। তারপর চলুন আমাদের ওয়েবসাইটে যাই, সেটিংসে যাই, তারপর সাইট অ্যাভেলেবিলিটিতে যাই। আমরা এখন আমাদের ওয়েবসাইটকে পাবলিক করতে পারি এবং সেভে ক্লিক করি। এখন আমাদের ওয়েবসাইট লাইভ। তাহলে আমরা আমাদের আগে রেজিস্টার করা ইউআরএলটি কপি করতে পারি, নতুন একটা ট্যাবে গিয়ে সেটা পেস্ট করি এবং তারপর আমরা আমাদের ওয়েবসাইট লাইভ দেখতে পারি। এখন এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাতে চাই শেষ যে জিনিসটা, সেটা হলো কিভাবে ওপেন ব্রাউজার আইকনটা পরিবর্তন করবেন। আমরা আসলে আমাদের নিজের লোগো যোগ করতে পারি এবং সবকিছু ব্র্যান্ডেড করতে পারি। এটা করতে হলে চলুন আবার আমাদের ওয়েবসাইট ড্যাশবোর্ডে যাই এবং তারপর সেটিংসে যাই। এখানে চলুন ফ্যাভিকনে ক্লিক করি, যেটা মূলত ব্রাউজার আইকনেরই আরেক নাম। এবং এখানে আমরা সহজেই একটি স্কোর ড্র্যাগ ও ড্রপ করতে পারি। আমাদের লোগোর একটি ভার্সন এই বক্সে দিন এবং চাইলে আপনি আলাদা একটি এখানে যোগ করতে পারেন যাতে আলাদা আইকন থাকে। ডার্ক ব্রাউজার মোডের জন্য যদি আপনি চান তাহলে সেভে ক্লিক করুন এবং এখন আবার আমাদের ওয়েবসাইটে গেলে আমরা এখানে আমাদের লোগো দেখতে পাবো। এখন আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চাইলে একটা মন্তব্যও করতে পারেন। এটা সত্যিই সাহায্য করবে যাতে আরও বেশি মানুষ এই ভিডিওটি দেখতে পায়। এছাড়াও এমন আরও কন্টেন্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আপনাকে দেখার অপেক্ষায় থাকলাম। দেখার জন্য ধন্যবাদ।